তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে, তোদের জন্য করাচিত হইতে পারে। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাফা দিয়ে পালা গেছে দেশ থেকে, লন্ডন পালা গেছে। নেতা কইছে যে তারেক রহমান সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছে, 17 বছর গুপ্ত ছিল। তার এই দুইটা কথা পুরাই মিথ্যা। আমি চ্যালেঞ্জ করলাম, তারেক রহমান সেনাবাহিনীর কাছে অথবা বাংলাদেশের সরকারের কোনো পদে থাকা কারো কাছে যদি মুসলেখা দেওয়ার প্রমাণ দেখাতে পারে, আমি আর কখনোই এদের বিরুদ্ধে কথা বলবো না। চ্যালেঞ্জ করলাম। আমি এটাই প্রমাণ করে দিব যে তারেক রহমান বা বেগম খালেদা জিয়া কোনো মুসলেখা দেয় নাই, কোনো ধরনের মুসলেখা দেয় নাই। রাজনীতি করবে না বলে এই ধরনের কোনো মুসলেখা সরকারি কোনো নথিপত্রে কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম আবারও, কারো কাছে যদি প্রমাণ থাকে কেউ আমাকে দেখাবে, কিন্তু তারেক রহমান যে মুসলেখা দেয় নাই সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। একই সাথে এই যে গুপ্ত নিয়ে গন্ডগোল কে বাঁধিয়ে দিয়েছে, এই গুপ্ত কথাটা সামনে কে এনেছে, কেন এনেছে, কি উদ্দেশ্যে এনেছে, সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এইটা তারেক রহমানের বিরুদ্ধে যত অপবাদ আছে আজকে আমি সেগুলো খণ্ডন করে দিব। 11 সেপ্টেম্বর 2008 সালে ডেইলি স্টারে এই তারেক রহমান মুসলেখা দেওয়ার বিষয় নিয়ে নিউজ হয়েছিল। এই নিউজে সরকারি কোনো নথিপত্র বা হচ্ছে তারেক রহমান কোন প্যাডে মুসলেখা দিয়েছে, কার কাছে দিয়েছে, কোন অফিসারের কাছে দিয়েছে, কোনো ধরনের তথ্য সেখানে দিতে পারে নাই। সেখানে রেফারেন্স ব্যবহার করা হয়েছে যে শেখ হাসিনা বলেছে তারেক রহমান মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছে। এরপরে অনেকবার এই মুসলেখা দেওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক পরিবেশ গরম করা হয়েছে, বারবার নিউজ হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার বারবার নিউজ করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ আছে তারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে। শেখ হাসিনার পক্ষে যদি তারা কাজও করে থাকে, সেই সময়েও কোনো ধরনের সরকারি নথিপত্র তারা প্রমাণ করে দেখাতে পারে নাই। কোনো ধরনের একটা প্যাড বা তারেক রহমানের সিগনেচার বা বেগম খালেদা জিয়ার সিগনেচার তারা এখানে দেখাতে পারে নাই, কোনো নিউজে দেখাতে পারে নাই। এরপরে 2011 সালে বিএনপি উইথআউট তারেক হেডলাইন দিয়ে একটা নিউজ করা হয়েছিল। এই যে দেখেন, এই নিউজেও ঠিক ওই শেখ হাসিনার রেফারেন্স ব্যবহার করা হয়েছে। তারেক রহমান যে মুসলেখা দিয়েছে, কোনো প্যাডে দিয়েছে, কোন অফিসারের কাছে দিয়েছে, কার কাছে দিয়েছে, কোনো উদ্ধৃতি সেখানে বা প্রমাণ দেওয়া হয় নাই। শুধু বেগম খালেদা জিয়ার একটা ভিডিও ছিল। তারেক রহমান যখন চিকিৎসাধীন অবস্থায় ছিল তখন বেগম খালেদা জিয়া কান্নাকাটি করে বলছিল যে আমার দুই ছেলে কখনো রাজনীতি করবে না। এই কথাটা বা এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সরকারি দলিল পত্রে কোনো উল্লেখ দেখাতে পারে নাই যে তারেক রহমান মুসলেখা দিয়ে বিদেশে গেছে। আমি আবারও চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি সরকারি কোনো নথিপত্র দেখাতে পারেন, আমি আর কখনোই এই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলবো না। আমি আবারও চ্যালেঞ্জ করতেছি, কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চান করতে পারেন। এছাড়াও 2022 সালে 23শে জানুয়ারি আবারও এই মুসলেখা নিয়েই নিউজ হয়। প্রথম আলো, ডেইলি স্টার, সব জায়গায় নিউজ হয়। আমি ডেইলি স্টারের উদাহরণ দিচ্ছি, কারণ ডেইলি স্টার হচ্ছে ইংরেজি পত্রিকা। এই পত্রিকাগুলো সারা পৃথিবীর বিভিন্ন দেশে পড়া হয়, এই জন্য আমি তার উদাহরণ দিচ্ছি। সেখানেও ঠিক শেখ হাসিনার বক্তব্যর উদ্ধৃতি দেওয়া হয়েছে যে তারেক রহমান মুসলেখা দিয়ে পালিয়ে গেছে, বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। সেখানেও কোনো ধরনের প্রমাণ দেখানো হয়নি, এখন পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না, কারণ তারেক রহমান মুসলেখা দিয়ে লন্ডনে যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি পালিয়ে গেছে? পালিয়ে যায় কিভাবে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার বা বাংলাদেশের প্রশাসন না জেনে যদি কেউ বাংলাদেশ ত্যাগ করে তাকে পালিয়ে যাওয়ার কথা বলা হয়। যেমন এই যে শেখ হাসিনার সময় বা শেখ হাসিনা সহ যারা বাংলাদেশ ত্যাগ করেছে এরা পালিয়ে গেছে, বাংলাদেশের প্রশাসন জানে না, বাংলাদেশের জনগণ জানে না, কিন্তু তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে। তাহলে এটা পালিয়ে যাওয়ার কথা কেন হচ্ছে? তারেক রহমান কি সীমান্ত দিয়ে পার হয়ে গেছে? তারেক রহমান বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, সেখান থেকে আর আসেন নাই। কেন আসেন নাই এটা তো বিস্তারিত বলতে হবে না, কারণ তারেক রহমান আসলে শেখ হাসিনা কি করতো সেটা সবারই জানা। এই জন্য তিনি আসেন নাই। বলতে পারেন যে তারেক রহমান ভয়ে আসেন নাই, কিন্তু তারেক রহমান পালিয়ে গেছে, তারেক রহমান গুপ্ত ছিল, তারেক রহমান মুসলেখা দিয়ে গেছে, এটা পুরা মিথ্যা। কেউ কেউ এর দিতে পারবে না, সঠিক তথ্য প্রমাণ দিতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, দিতে পারবে না। তারেক রহমান কি গুপ্ত ছিল? জি না। তারেক রহমান লন্ডনে যখন গিয়েছে, তার আগে একটা কথা বলি, তারেক রহমান যখন বাংলাদেশে ছিল লন্ডনে যাওয়ার আগে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। তিনি লন্ডনে যাওয়ার আগে সেখান থেকে পদত্যাগ করেছেন।
কারণ তিনি বাংলাদেশে থাকবেন না, বাংলাদেশের এই দল তো পরিচালনা করার জন্য কারো থাকতে হবে। এই জন্য তিনি লন্ডনে যাওয়ার আগে সেই পদ থেকে পদত্যাগ করেন, পদত্যাগ করে তিনি লন্ডনে গিয়েছেন। লন্ডনে যাওয়ার পরে তিনি সুস্থ হওয়ার পরে আবারও বিএনপির হাল ধরেছে, বিভিন্ন কথাবার্তা বলা শুরু করেছে রাজনীতি নিয়ে। তারপর থেকেই শেখ হাসিনা গরম হয়েছে। আপনারা শুনেছেন না, শেখ হাসিনা বলতো আই বেটা বাংলাদেশে আই। কেন বলতো? তার মানে কি তারেক রহমান গুপ্ত ছিল, লুকিয়ে ছিল, কথাবার্তা বলতো না? বলতো। গুপ্ত যারা ছিল তারা কথাবার্তা বলতো না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় একটা বিশেষ দল দীর্ঘদিন ধরে তারা কথাবার্তা পর্যন্ত বলতে পারতো না, আওয়ামী লীগের ছায়াতলে ছিল, ছাত্রলীগের ভিতরে গিয়েছিল, তারা কথাবার্তা বলতে পারতো না। তারেক রহমান বলেছে, তার মানে তারেক রহমান গুপ্ত ছিল না। গুপ্ত তাদেরকে বলা হয় যারা আওয়ামী লীগের সময় কোনো কথাবার্তা বলতে পারে নাই, রাজনৈতিক কার্যক্রম করতে পারে নাই। তারেক রহমান সবকিছু বলেছে, তাহলে তারেক রহমানকে কেন গুপ্ত বলা হচ্ছে? তার মানে তারেক রহমান মুচলেখা দিয়ে গেছে, এটাও মিথ্যা। তারেক রহমান গুপ্ত ছিল, এটাও মিথ্যা। তবে বলতে পারেন যে তারেক রহমান ভয়ে বাংলাদেশে আসে নাই, এটা আমি মেনে নিব। এখন এই গুপ্ত নিয়ে কারা মাঠ গরম করলো? আপনারা একটা ছবি দেখেন, দেখছেন নিউজ হয়েছে, কালোর কণ্ঠে কিন্তু এটা নিউজ হয়েছে যে জুবায়েরের ঢাল হিসাবে দাঁড়ালেন ছাত্র দলের শিপন। অর্থাৎ জুবায়েরকে ছাত্ররা মারার উদ্দেশ্যে যাচ্ছিল, তার সামনে ছিল ছাত্র দলের শিপন। তার মানে তাকে মারতে দিবে না। তার মানে তাদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন আছে এবং তারা চায় যে দেশে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়। তাহলে এই জুবায়েরকে মারতে যাচ্ছিল কারা? আবার আরেকটা ভিডিও দেখেন, এই যে ছাত্র দলের রাকিব, জুবায়ের যখন গাড়িতে চড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, তখন ছাত্র দলের রাকিব তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়, এক প্রকার চুমা দেওয়া অবস্থায় তাকে বোঝানোর চেষ্টা করছে। তারপরে শিপন তাকে বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে কি ছাত্র দলের শীর্ষ নেতারা তারা চায় না যে একটা ঝামেলা বা বিশৃঙ্খলার সৃষ্টি হোক। তাহলে এই ঝামেলা বা বিশৃঙ্খলার সৃষ্টি করলো কারা? এর মধ্যে তৃতীয় পক্ষ কে ঢুকেছে? ছাত্র দলের যারা ছাত্র দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যারা চলে, তারা কখনোই এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে না। তার মানে কি ছাত্র দলের ভিতর থেকে ঘটায় না? হ্যাঁ ঘটায়। এই ছাত্র দলের ভিতরে যারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তারাই গুপ্ত। ছাত্র দলের ভিতরে বিএনপির নামধারী কিছু ছাত্ররা রয়েছে, তারাই গুপ্ত। ঠিক শিবিরের বিরুদ্ধেও তাই। আপনারা পল্টনে একটা ভিডিও দেখেছেন, এই যে এই ভিডিওর কিছু একটা অংশ, এই জায়গায় ছাত্র দলের পরিচয়ধারী কিছু এসে উগ্র ভাষায় কথা বলতেছে। সেখানে শিবিরের যে নেতা সাদিক কায়েম, তিনি সবাইকে মানে সামাল দেওয়ার চেষ্টা করতেছেন যে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার মানে ছাত্র দলের প্রধান নেতারা এবং শিবিরের প্রধান নেতারা তারা চায় না যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক। রাজনৈতিক পরিবেশ হিসাবে একজন আরেকজনের বিপক্ষে কথা বলবেই, কিন্তু সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা শীর্ষ নেতারা বোঝে। কিন্তু এই যে ভিতরে যারা গুপ্ত ঢুকে আছে, অতীতে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, তারা এখন এই বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে। ছাত্র দলের ভিতরে গুপ্ত আছে না? 100% আছে। ছাত্রদল এই যে আওয়ামী লীগের লম্বা সময় কতজন ছাত্র দলকে আপনি এই মিটিং মিছিল করতে দেখেছেন? কতজনকে দেখেছেন? ছাত্র দলের পিছনে কতজন ছিল? কতজন ছিল আপনারা একটু চিন্তা করেন। শিবিরের পিছনে কারা ছিল? কয়জন ছিল? ছিল না। কিন্তু এখন দেখবেন ঢল নেমে পড়তেছে। তার মানে এরা কই থেকে আসলো? এরা কোথায় থেকে এসেছে? মানে সুযোগ সন্ধানী। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানীরাই এই গুপ্ত কথাগুলো ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারেক রহমানের সাথে ডক্টর শফিকুর রহমানের প্রতিনিয়ত কথাবার্তা হয়, দেশের পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের প্রতিনিয়ত কথাবার্তা হয়। কিন্তু এই যে ভিতরে যারা গুপ্ত আছে, তারাই এই গুপ্ত নিয়ে গন্ডগোল শুরু করেছে। এর ভিতরে তৃতীয় পক্ষ আছে, এরা চাচ্ছে যে এদের মধ্যে লাগালাগি শুরু হোক, মাঝখান থেকে একটা দল সুযোগ পাক। এই সুযোগ এদেরকে কখনোই দেওয়া যাবে না। ছাত্রদল, ছাত্র শিবির রাজনৈতিক ভাষায় তারা কথাবার্তা বলবেই, কিন্তু একজনের উপর মামলা, হামলা এগুলো করতে পারবে না। যদি গুপ্ত কেউ না থেকে থাকে, আমি আপনাদেরকে বলছি ছাত্রদলও গুপ্ত ছিল, ওই শিবিরেরও গুপ্ত ছিল। ছাত্রদল অনেকেই গুপ্ত ছিল, তারা প্রকাশ্যে কথাবার্তা বলতে পারে নাই, ভয়ে বলে নাই। শিবিরের অনেকেই গুপ্ত ছিল, তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। গুপ্ত ছিল না ভিপি নূর। ভিপি নূর যতবার মার খাইছে আওয়ামী লীগের হাতে, ছাত্র দলের কোন নেতা মনে হয় এত মার খাই নাই, শিবিরের কোন নেতা এতবার মার খাই নাই। তার মানে গুপ্ত যদি কেউ না থেকে থাকে তাহলে ভিপি নূর ছিল, মানে গুপ্ত ছিল না, সামনে ছিল, সামনে ছিল। এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। ভিপি নূরকে নিয়ে আলোচনা সমালোচনা আছে, সমস্যা নেই। কিন্তু
যদি গুপ্ত কেউ না থেকে থাকে তাহলে ভিপি নূর ছিল না।